জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে পার পাবে না সরকার, এমন কথা বলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে গণভোটের রায় না মানলে করুণ পরিণতি হবে, এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে এই যে হুঁশিয়ারি, এই যে হুঙ্কার দিলেন, শেষ পর্যন্ত আলোচনার টেবিল ছেড়ে আমরা কি আবার সেই রাজপথের সংঘর্ষের দিকে পা বাড়াচ্ছি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আমার সাথের আলোচককে। আপনাদের এই টেলিভিশনের অনুষ্ঠানে আমার আজকেই প্রথম অংশগ্রহণ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই আসলে একটা অর্থবহ পরিবর্তনের জন্যই এসেছিল এবং জুলাইটা অনিবার্য ছিল। আচ্ছা, আমাদের এর আগের যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে অধঃপতনটা হয়েছিল, রাষ্ট্র পরিচালনায় জনগণ এবং রাষ্ট্রের মধ্যে যে দূরত্ব এবং ব্যবধানটা তৈরি হয়েছিল এবং এর ভেতর থেকে মানুষ নানা জায়গা থেকে যেভাবে প্রতারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এর প্রেক্ষিতে জুলাইটা প্রয়োজনীয় ছিল এবং জুলাইটা সৃষ্টি করেছিল একটা উদ্দেশ্যকে সামনে রেখে। জুলাইয়ের যে স্লোগানটা আমাদের মনে আছে, এই স্লোগানটা আমরা এখন ভুলতে বসেছি। যে ব্যানারে আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন, জি, চাকরির কোটা, এগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, কিন্তু এখন যদি আপনি আলোচনাগুলো দেখেন, আলোচনার মধ্যে সেই বৈষম্য ইস্যুটা পাবেন না। কোটা তো নেই, কোটা তো নেই। এবং জুলাইয়ের আসলে ফাউন্ডেশনটা কি? জুলাইয়ের ফাউন্ডেশনটা আমি মনে করি প্রায় 300 একেবারে গরিব মানুষের আত্মদান। 1400 মানুষের হত্যাকাণ্ডের কথা বলা হয়, তার মধ্যে একেবারে প্রান্তিক মানুষ ছিল প্রায় 300। আচ্ছা, যাদের মরদেহ যেখানে তিনি শহীদ হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেখান থেকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য স্বজনকে কর্য করতে হয়েছে। তার লাশটা নিয়ে গিয়ে দাফন করবেন, তার জন্য তাকে ঋণ নিতে হয়েছে, ধার করতে হয়েছে। অর্থাৎ এতটাই তারা মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ। কিন্তু জুলাইয়ের পরে সেই মানুষগুলোর সাথে সব থেকে বেশি প্রতারণা করা হয়েছে। আজকে যা বলা হচ্ছে যে জুলাইয়ের গণভোট এর সাথে প্রতারণা, আমি তো মনে করি যে জুলাইয়ের 5ই আগস্টের পর থেকে প্রতারণাটা শুরু। যে মানুষকে আপনি রাস্তায় ডেকে এনেছিলেন, আপনি কিন্তু তাদের ধর্ম, বর্ণ, এই পরিচয়গুলো দেখেননি। আপনি সবাইকে বলেছেন রাস্তায় আসার জন্য, কিন্তু 5 আগস্টের পরেই সেই জনগোষ্ঠীকে, আন্দোলনকারীদেরকে বিভক্ত করা হয়েছে। শহর এবং গ্রাম, প্রাইভেট, পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনার মনে আছে যে আন্দোলনটা যখন গতি হারাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে তাকে নতুন প্রাণ দিয়েছিল। কিন্তু সরকার গঠনের সময় সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা আমরা কি মনে রেখেছি? কোন প্রতিনিধি ছিলেন না সেখানে, প্রতিনিধি ছিলেন না। সেকেন্ড হচ্ছে যে তাদের যে শিক্ষার যে সংকটগুলো ছিল, একমাত্র সংকট কি আমাদের শিক্ষা ব্যবস্থার এই যে চাকরির বৈষম্যটাই কি একমাত্র ছিল? নো, এর বাইরে আরও অনেকগুলো জায়গা ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নেমে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে ব্যয়ভার, যে শিক্ষার্থীরা এখানে পড়ে, খোঁজ নিয়ে দেখা যাবে যে তাদের একটা বড় অংশ, তার পরিবার এই ব্যয়ভারটা বহন করতে পারে না। কিন্তু গত 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার এবং যে সরকারে জুলাই অভ্যুত্থানের অনেক পোস্টার বয়রা সেখানে ছিলেন, তারা এই শিক্ষার্থীদের জন্য বা তাদের যে আত্মদান বা তাদের যে অংশগ্রহণ, সেখানে কি তাদের কোনো ভাবনার রিফ্লেকশন ছিল সরকারের পলিসিতে? না। তারা একটা জুলাই ফাউন্ডেশন তো করলো, সেখান থেকে যেটা হয়েছে, হ্যাঁ, আমরা একটা পর্যায়ে গিয়ে দেখেছি কেউ পদত্যাগ করে চলে যাচ্ছে এবং বিশেষ করে অস্বচ্ছতা, আর্থিক ব্যবস্থাপনায় অস্বচ্ছতা ছিল। সরকার যে পরিবর্তনটা করতে চেয়েছিল, সরকার 11টা সংস্কার কমিশন করেছিল, প্রথমে 7টা, তারপরে 4টা, এবং এই 11টা কমিশনের মধ্যে নারী কমিশন ছিল। সেই নারী কমিশনের কোনো আলোচনা কি আছে? অথচ জুলাই অভ্যুত্থানে যারা পোস্টার বয় হয়ে উঠেছিলেন, আমরা ওই মায়ের কথা কি ভুলে গিয়েছি? অবশ্যই ভুলে গিয়েছি। কাঁধের উপরে একটা ঘুমন্ত শিশু, হাতে একটা পানির বোতল নিয়ে একজন মা হেঁটে হেঁটে শহীদ মিনারে যাচ্ছেন। সেই চিত্রটা বাংলাদেশকে নাড়া দিয়েছিল। সেই মায়ের কথা আমরা মনে রাখিনি। এবং এই নারীদের কথা যখন বলা হলো, একটা কমিশন করে যখন বলা হলো, তখন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকে এই নারীদেরকে, বিশেষ করে কমিশনে যারা ছিলেন, তাদেরকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি এসেছে না?
তারা এখন এসে বলছে যে জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করলে কাউকে আমরা ছাড়বো না। আমরা যে গণমাধ্যমে একটা কমিশন করা হয়েছিল মনে আছে, কামাল আহমেদকে দিয়ে, তিনি কি হতাশা প্রকাশ করেননি? তিনি হতাশা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আমাকে ডাকা হলো, আমি ছোট করে একটা দিলাম, তারপরও আর ডাকা হলো না, এটা বললো যে। এখন আপনি সেই যে গণমাধ্যম কমিশনের কোনো আলোচনা কি শোনেন? না। স্বাস্থ্য কমিশন হয়েছিল একটা, কোনো আলোচনা নেই। স্বাস্থ্য কমিশন হয়েছিল একটা, এবং এই কমিশনের আমি গত পরশুদিনও পড়লাম, মানে তাদের যে সুপারিশগুলো ছিল অনেকগুলো খুবই ইফেক্টিভ এবং মানুষ উপকৃত হবে এই ধরনের কতগুলো প্রস্তাবনা ছিল। 265টা ওষুধ, যে ওষুধগুলো এখন দাম নির্ধারণ করে ওষুধ কোম্পানির মালিকরা, সরকার বলেছিল সেই প্রস্তাবনার মধ্যে যে ওষুধগুলো আমাদের ক্রয় ক্ষমতাকে বিবেচনায় রেখে সাধারণ মানুষের সরকার ঠিক করে দিবে। আলোচনা আপনি শোনেন না, পুরো আলোচনাটাই কেবলমাত্র সংবিধান পাল্টাতে হবে,